প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো প্রথমে দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, কিংবদন্তির বিদায়, পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সমাজতন্ত্র কায়েম করেন, প্রায় 50 বছর কিউবার ক্ষমতায় ছিলেন, বিশ্ব নেতৃবৃন্দের শোক, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, ফিদেল ক্যাস্ট্রোর প্রয়াণ নিয়ে সংবাদ শিরোনাম। মানব জমিন, বিপ্লবীর বিদায়, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবে ভারত। আমাদের সময়, 6 বছরে লোপাট 250 কোটি টাকা, সরকারি কর্মচারীদের কম দামে খাদ্য সরবরাহ। যায় যায় দিন, ভর্তি যুদ্ধের আগেই ভর্তি বাণিজ্য। আলোকিত বাংলাদেশ, নতুন মাত্রা পাচ্ছে জাপান বাংলাদেশ সম্পর্ক, 5 ডিসেম্বর সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী। ভোরের কাগজ, দালাল চক্র এখনো তৎপর, 51 দালালের হাত ধরে আসছে রোহিঙ্গারা। দৈনিক ইনকিলাব, টেকসই উন্নয়নের পথে দেশ। আমাদের অর্থনীতি, রোহিঙ্গা অনুপ্রবেশ 30,000 ছাড়িয়েছে, সীমান্তবর্তী সবকটি বাড়ি আশ্রয় শিবির। দৈনিক দিনকাল, গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রকে হত্যা করেছে, খালেদা জিয়া। দৈনিক সংগ্রাম, রিজার্ভের অর্থ দিয়ে গঠিত হচ্ছে বিনিয়োগ তহবিল। দৈনিক করতোয়া, নির্বাচন কমিশন গঠনে এরশাদের 5 দফা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রোডম্যাপ টু রিভাইভ গোল্ডেন ফাইবার গ্লোরি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, পেপারলেস কোম্পানি রেজিস্ট্রেশন পেইস। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। আজ আসলে প্রধান শিরোনাম অভিন্ন, সেটি হচ্ছে কিউবা বিপ্লবের মহানায়ক, কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর মহাপ্রয়াণ। 90 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। যদিও কিছুদিন ধরে তিনি সরাসরি দেশ চালাচ্ছিলেন না, তার ভাই রাউল কাস্ট্রোকে ক্ষমতা দিয়ে তিনি ঘরের মধ্যেই জীবনযাপন করছিলেন। জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠা এবং এত দীর্ঘ সময় প্রচন্ড প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপ্লবের ঝান্ডা উঁচিয়ে রাখা, এইরকম সমকক্ষ নেতা আর আমাদের জীবদ্দশায় এই সময় আমরা দেখি না। তবে আমাদের যে বয়স, সেই হিসেবে আমাদের স্কুল জীবন থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক খবরাখবরে ক্যাস্ট্রোর নাম যতবার উচ্চারিত হয়েছে, বিশেষ করে 70-80 দশকে, 60, 70, 80 এবং তার পরবর্তী সময়েও এত বোধহয় আর কোনো নেতার নাম এইভাবে উচ্চারিত হয়নি। সেই দিক থেকে তবে 90 বছর বয়সে তার প্রয়াণ, এটা যে অল্প বয়সে তা বলা যাবে না। আবার 90 হয়তো অনেকের জীবনে খুব বেশি বয়সও না। সব মিলিয়ে খুব স্বাভাবিক সময়েই তার প্রয়াণটা ঘটেছে। কিন্তু আজকে সকালে যখন আমি টেলিভিশনে খবর দেখছিলাম, তো আমার মনে হচ্ছিল নিউজ ছবিগুলো দেখে যে কিউবার জনসাধারণ, তাদের কাছে এত প্রবীণ বয়সে মৃত্যু হলেও, এবং 2008 সালে তিনি সরাসরি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়েছেন, পার্টির পদও ছেড়ে দিয়েছেন রাহুলের হাতে। তবে তিনি কিন্তু এক ধরনের পরামর্শকের ভূমিকা পালন করতেন, বিদেশি ডিগনিটারিজের সঙ্গে দেখা করতেন। আর সবচেয়ে যে বড় কাজটা তিনি অব্যাহত রেখেছিলেন, তা হচ্ছে তিনি বাণী দিয়ে যেতেন কিউবার যে পার্টির পত্রিকা আছে, সরকারি পত্রিকা গ্রানমা, তাতে তার লেখা ছাপা হতো। কয়েকদিন আগেও তার লেখা ছাপা হয়েছে। এবং সর্বশেষ গত এপ্রিলে তিনি কিউবান কমিউনিস্ট পার্টির 7ম কংগ্রেসের বাইরে একটা বক্তৃতা দিয়েছিলেন। এটি তিনি অব্যাহত রেখেছিলেন। তারপরও আমি বলছিলাম যে এই যে সংবাদচিত্রগুলো দেখে কিউবার রাস্তাঘাট, কিউবার জনসাধারণ, তাদের প্রতিক্রিয়া মনে হচ্ছিল যে তারা এটি জেনেও তাদের কাছে এটা অত্যন্ত শোকের ঘটনা এবং অনেকটা আনএক্সপেক্টেড। কয়েকদিন আগেও তাকে টেলিভিশনে দেখা গেছে, মনে হয়েছে যে আগের চেয়ে তিনি কিছুটা ভালো আছেন, এরকম আমি প্রতিক্রিয়াও দেখেছি। কিন্তু আমরা এই বিপ্লবী নেতাকে
কিভাবে মূল্যায়ন করব, ইতিহাস কিভাবে করবে, ভবিষ্যতে কি হবে, এইগুলো খুব দ্রুত এখন চিন্তা করে একটা কথা বলা যায়, বিংশ শতাব্দী একটা বিপ্লবের শতাব্দী। প্রথম মহাযুদ্ধের পরে 1917 সালে মহাযুদ্ধের মধ্যেই রুশ বিপ্লব, সেইটি আপনার মার্কস এঙ্গেলসের যে দর্শন, বৈষম্যহীন, শ্রেণীহীন, সমাজতান্ত্রিক, সাম্যবাদী সমাজের দিকে যাওয়ার জন্য যে দর্শন, তার ভিত্তিতে যে বিপ্লব, যে পার্টি 17 সালে রুশ বিপ্লব, তার থেকে আপনার এই বিগত শতাব্দীর শেষ দশক পর্যন্ত সমস্ত পৃথিবীর ইতিহাসকে গড়ে তুলেছে, আলোকিত করেছে যে বিপ্লব, তার একটা প্রতীকে পরিণত হয়েছিলেন ফিদেল ক্যাস্ট্রো। মানে তার মতো এতটা দীর্ঘ জীবনও অন্য বিপ্লবীরা পাননি। হ্যাঁ, এবং দেখেন ইতিহাসের একটা পর্বে, মানে ঠান্ডা যুদ্ধ, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্লক, আর এদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট দেশগুলো, এদের যে একটা ঠান্ডা যুদ্ধের যে দশকগুলো, তার মধ্যে কিউবা একটা ছোট দ্বীপ রাষ্ট্র, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় কোলের মধ্যে 90 মাইল দূরে অবস্থিত, এবং সেইখানে তারা 1959 সালে বিপ্লব করে বহু উত্তিপত্তির মধ্যে টিকে গেছেন। এবং এই ঠান্ডা লড়াইয়ের মধ্যে ওই ছোট দেশের বড় বিপ্লবের বড় নেতা, তিনি কিন্তু একটা কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছিলেন। 62 সালে যে ভয়াবহ সংকট হয়, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক শিবিরের দ্বন্দ্বের একটা মানে প্রতিফলন হিসেবে কিউবায় যে আপনার রুশ ক্ষেপণাস্ত্র বসানো হয়, তাই নিয়ে যে দ্বন্দ্বটা হয়, আমেরিকার চ্যালেঞ্জের ফলে এটা কিন্তু প্রায় তৃতীয় মহাযুদ্ধের জায়গায় চলে যেতে পারত। সেইখান থেকে দুই পারমাণবিক পরাশক্তি, তাদের বিশ্ব রাজনীতি, তার চেয়েও বড় কথা ফিদেল ক্যাস্ট্রোর রাজনীতিটাই কিন্তু ওই সময় এই বড় সংকটটা এড়াতে সাহায্য করেছিল, রাশিয়ার ক্যাস্ট্রো এবং ফিদেল। তা আমি বলছিলাম যে বিংশ শতাব্দীর প্রতীক কিভাবে, আমি কয়েকটা দশক ধরে খুব সংক্ষেপে বলি। 60-এর দশকটা তার বিপ্লবের পরে, তার প্রেরণায়, অনুপ্রেরণায়, দেখেন তার সঙ্গে খুব ঘনিষ্ঠ বিপ্লবী ছিলেন চে গুয়েভারা। তারা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে গেরিলা আন্দোলন উজ্জীবিত হয়, এবং ঔপনিবেশিক শাসনের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত যে সমস্ত স্বৈর শাসকরা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে দেশে ছিল, তাদের বিরুদ্ধে একটা গেরিলা আন্দোলনের জোয়ার হয়। সেইটা কিউবার বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয় ওই সময়। আবার 70-এর দশকে আপনার আফ্রিকা, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, এই কথাগুলো আমরা বলতাম তৃতীয় বিশ্বে, যেটা আপনার ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলন এবং তার সাথে সমাজতান্ত্রিক ভাবধারা যুক্ত হয়ে সেই সময় আফ্রিকার দেশগুলোতে সাম্রাজ্যবাদ বিরোধী এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনে কিউবার মতো ছোট দেশ থেকে সৈন্য পাঠানো হয়েছিল। হ্যাঁ, অ্যাঙ্গোলায় আপনার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসকরা অ্যাঙ্গোলায় আক্রমণ করত, তার বিরুদ্ধে তিনি সেখানে সৈন্য পাঠিয়েছিলেন। এই সমস্ত দেশে কিউবার বিপ্লব একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। 80 দশকে আপনার লাতিন আমেরিকায় কিউবা আগে যে গেরিলাদের পাঠাতো, সেই জায়গায় দেখা গেল যে কিউবা ডাক্তার পাঠাচ্ছে। কিউবা নানান রকম আপনার সোশ্যাল রেভলিউশনারি আইডিয়াস প্রচার করছে, এবং সেইগুলি তার এই কিউবান ডাক্তাররা অন্যান্য দেশে গিয়ে তাদের জন্য আবার বৈদেশিক মুদ্রাও উপার্জন করত। মানে এরকম একটা 90-এর দশকে অদ্ভুত একটা ঘটনা হলো, সেটা সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শিবির ভেঙে পড়লো। এই যে দুই শিবিরের দ্বন্দ্ব, তাতে একদলীয় শাসন ভিত্তিক কমিউনিস্ট ব্যবস্থার মধ্যে কিছু অভ্যন্তরীণ দুর্বলতার জন্য এবং বাইরের সাম্রাজ্যবাদী চাপের জন্য একটা ঐতিহাসিক পর্বই শেষ হলো। এই কমিউনিস্ট সমাজতান্ত্রিক শিবিরটা এক ধরনের ভেঙে পড়ার পরে ইউরোপে কিন্তু আর সমাজতন্ত্র রইল না বলা যায় কোনো দেশ ওইভাবে, কিন্তু চীন, ভিয়েতনাম এবং কিউবাতে যা রয়ে গিয়েছিল, তার মধ্যে আমরা দেখতে পাই যে চীন এবং ভিয়েতনাম তারা অনেক বাজার অর্থনীতির অনেক কিছু গ্রহণ করে একদলীয় কমিউনিস্ট শাসন, কিন্তু অর্থনীতিতে বাজার অর্থনীতির সঙ্গে আপোষ করে
তার কিছু সংস্কার গ্রহণ করে তারা কিন্তু টিকে গেছে। কিউবার জন্য মহাসংকট তৈরি হয়েছিল, কারণ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীরভাবে জড়িত ছিল। কিউবা এক সময় আপনার আখ, সেটাই তাদের, আমরা যেমন পাট রপ্তানি করে আমাদের প্রধান আয়, তাদের আখ রপ্তানি করে প্রধান আয় ছিল। পরে 70-80 দশকে ক্রমশ আপনার কিছু খনিজ সম্পদ, তারপরে আপনার ম্যানুফ্যাকচারিং এবং সমুদ্র ভিত্তিক অর্থনীতি, এটা হতে থাকে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তার বিপ্লবকে বাঁচানোর জন্য একসময় প্রায় পুরো আখটা কিনে নিত। তাহলে কিরকম ছিল সম্পর্কটা? সেই জায়গাতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর গভীর অর্থনৈতিক সংকট দেখা দেয়। এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে, সেই 60 সাল থেকেই কিন্তু আমেরিকা কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করে রেখেছে। আমেরিকার কোলের মধ্যে থেকে, অর্থনৈতিক অবরোধের মধ্যে থেকে বিপ্লব বাঁচিয়ে রেখেছিলেন ক্যাস্ট্রো। আর 90 সালে যে আঘাতটা এলো, সেইটা যে তিনি সার্ভাইভ করলেন, এইটা হচ্ছে এই যুগের বিপ্লবী এবং ভবিষ্যতের সমাজতন্ত্রের জন্যও একটা বড় ঐতিহাসিক ঘটনা। কিছু আপনার সংস্কার নিয়েছিল ভিতরে, ছোট ছোট ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, এবং সেটার ফলে কিন্তু আপনার হয়ে গেল, মানে কিউবা কিছু পর্যটক আকর্ষণ করতে আরম্ভ করলো, তাতে আবার সে ঘুরে বেড়াতে আরম্ভ করলো। এবং তারপরে আরো দুটো ঘটনা, চীন অর্থনৈতিকভাবে বড় হয়ে যাওয়াতে, এবং লাতিন আমেরিকার কয়েকটা দেশ, ভেনেজুয়েলা, সাবেস, বলিভিয়া, লুলা এখন আছেন, এদের বিপ্লবের পরে তারা আবার কিউবার সঙ্গে হয়ে কিউবা আবার ঘুরে দাঁড়ালো সেই মহাসংকট থেকে, 90-এর মহাসংকট থেকে। যখন এইভাবে ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই তার অসুস্থতার ধরা পড়লো 2005 সালে। এবং আপনি আগেই বলেছেন যে 2006 সালে প্রথম সে আংশিকভাবে রাহুলের হাতে দেয়, পরে 2008 থেকে তিনি আর সরাসরি এটিতে নেই, কিন্তু কিউবা আছে, কিউবার বিপ্লব আছে। আপনি যেমন বলেছেন যে আমরা সংবাদপত্র শিরোনামেও দেখেছি যে যুক্তরাষ্ট্রের নাকের ডগায় থেকেও স্বকীয়তা বজায় রেখে এবং নিজস্ব আদর্শিক অবস্থান বজায় রেখেই তিনি শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন। আমরা বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া যেমন দেখেছি, আমরা দেখেছি শোক দেখেছি ক্যাস্ট্রোর মৃত্যুর পরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসনও শোক, বাংলাদেশ, ভারত, রাশিয়া, ফ্রান্স, এরা শোক জানিয়েছে অনেকে। তো আমরা সেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার শোকে বলেছেন, যে তার শোক বাণীতে বলেছেন যে ক্যাস্ট্রোর যে অবদান, ধারাবাহিক অবদান, সেটি ইতিহাস পরবর্তীতে বিচার করবে। আমেরিকা কিন্তু দীর্ঘ অবরোধের শেষে ওবামার সময়ে আমেরিকা একটা পলিসি নিয়েছিল, সেটা হচ্ছে যে এই কিউবাকে তারা ভাঙতে পারেনি, মাথা নত করাতে পারেনি, কূটনৈতিক সম্পর্ক ছিল না, অবরোধ ছিল, সর্বতভাবে শুধু বিরোধিতা না, তাকে ধ্বংস করার জন্য সিআইএ এর মাধ্যমে তাকে ব্যক্তিগতভাবে হত্যা করা থেকে শুরু করে ইনসার্জেন্ট পাঠানো। একবার তো আপনার এই বে অফ পিক্সে একটা ঘটনা হয়েছিল, যে সমস্ত কিউবানরা মিয়ামি এতে পালিয়ে এসেছিল বিপ্লবের পরে, তাদেরকে আবার সংগঠিত করে তাদের হাতে অস্ত্র দিয়ে পাঠানো হয়েছিল। এত ঘটনার পরেও কিউবাকে যখন দমানো যায়নি, আমেরিকার যে পলিসি নিয়েছিল সেটা হচ্ছে যেটা ঐতিহাসিক সমাধান হবে, অর্থাৎ একসময় স্বাভাবিক গতিতে এই বিপ্লবীদের মৃত্যু হবে এবং আন্তর্জাতিক চাপে কিউবা পরিবর্তিত হবে। ওবামার সময় ওবামা কিন্তু গত মার্চ মাসে সফরে গিয়েছিলেন কিউবাতে, এবং কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, এবং ওবামা ফিরে এসে কংগ্রেসে অবরোধ তুলে নেওয়ার জন্য প্রস্তাব রাখেন। আমরা একটা নতুন আজকে দেখেছি, ক্যাস্ট্রো কিন্তু ওবামার প্রশংসা করেছিলেন। এই জায়গাটায় দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আমেরিকা আশা করছিল যে ঐতিহাসিক প্রক্রিয়াতেই কিউবা মানে পুঁজিবাদে ফিরে আসবে, এইরকম ওদের নীতিটা। আমরা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের একটু অন্য ভাষায় দেখেছি। তিনি ক্যাস্ট্রোকে নিষ্ঠুর এক নায়ক বলে অভিহিত করে অনেকটা আপনার ওই ফ্লোরিডা মিয়ামি বিচের ওই কিউবান যে সমস্ত বিপ্লব বিরোধী, হ্যাঁ, এবং তারা কিন্তু এসে আমেরিকার ফ্লোরিডা ওই অঞ্চলে একটা অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল, কারণ তারা ছিল কিউবান জনসাধারণের ওয়ার্স্ট অংশ, খারাপ অংশ, হ্যাঁ, এবং তাদেরকে প্রলুব্ধ করেও এনেছিল আমেরিকানরা। অনেকটা তাদের প্রতিক্রিয়ার মতোই আমরা ডোনাল্ড ট্রাম্পের
প্রতিক্রিয়া দেখলাম, জানি না ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুটা আলট্রা রাইট সেই কারণেও এরকম প্রতিক্রিয়া। কিন্তু আমরা ভবিষ্যতে আসলে দেখতে পাবো যে আমি মনে করি যে ট্রাম্প যেভাবে বলেছেন যে এখন কিউবা আবার স্বাধীনতার পথে, মুক্ত দেশের পথে ফিরে আসবে। তাদের স্বাধীনতা বা মুক্ত দেশের ধারণাটা একটু অন্যরকম। তারা কিউবার দারিদ্র এবং গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন এইগুলো নিয়ে এই 60 বছর ধরেই চেঁচামেচি করছে। কিন্তু কিউবায় সকল মানুষের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবার যে মডেল তারা দাঁড় করিয়েছে তা আমেরিকান পণ্ডিতরাও প্রশংসা করে। এবং আমেরিকাতেও এরকম গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা হয়নি। এবং আমেরিকা আর কিউবার পার ক্যাপিটা ইনকামে আকাশ পাতাল তফাৎ, কিন্তু কিউবায় আপনার এই স্বাস্থ্যসেবার জন্য সেখানকার গড় আয়ু কিন্তু আমেরিকানদের আয়ুর মতোই কাছাকাছি। আমাদের নোবেল লরেট বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি সহ বিশ্বের এই প্রগতির ধারার অর্থনীতিবিদরা অনেকেই কিউবার এই বিষয়টাকে বলেছেন যে আপনার জাতীয় আয় কম থাকলেও, পার ক্যাপিটা আয় কম থাকলেও কোনো কোনো দেশ মানব উন্নয়নে প্রশংসনীয় অর্জন আছে যে সমস্ত দেশের, তার মধ্যে কিউবা অন্যতম। তো আমরা দেখি যে সমাজতান্ত্রিক বিশ্বের সমাজতান্ত্রিক ধারণার মহানায়ক হচ্ছেন ফিদেল কাস্ট্রো, একজন অন্যতম সফল নায়ক সেই ধারার। আর এর বাইরে বেশিরভাগটাই তো পুঁজিবাদী বিশ্ব। আমরা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আর অন্য যাদেরকেই দেখি, তো পুঁজিবাদী বিশ্ব থেকে বা যারা সমাজতন্ত্রের পক্ষে নন তারা তো ব্যাপকভাবেই সমাজতন্ত্রকে সমালোচনা করেন এবং সমাজতন্ত্রকে একনায়কতান্ত্রিক ব্যবস্থা বলেই ডাকেন। তো এর মধ্যেও ফিদেল কাস্ট্রোর নেতৃত্বের কোন দিকগুলোর কথা আমরা ভাবতে পারি যেটি যে কোনো দেশের বা যে কোনো ব্যবস্থার নেতৃত্বের জন্য অনুসরণীয় হতে পারে? এটি হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের স্বাধীনতা, তার সঙ্গে দেশের নিপীড়িত, বঞ্চিত, গরিব মানুষগুলোকে উন্নত করে সমস্ত দেশটাকে মানুষের জন্য একটা আপনার মানে সম আয়ের সমবন্টনের ভিত্তিতে একটা সমাজ গড়ে তোলার জন্য অবিচল থাকা, সেই বিষয়টা। এবং ক্যাস্ট্রো তার নিজের দেশে অনেক জনপ্রিয়। ওই গুটিকতক বিপ্লব বিরোধী আমাদের দেশেও রাজাকার ছিল, তাতে ছাড়া ক্যাস্ট্রো তার দেশে জনপ্রিয়। আর যেটা বলেছিলাম যে 80-র দশক এবং 90 দশকে আন্তর্জাতিক বিপর্যয় তিনি যেভাবে তার ছোট দেশটাকে নিয়ে কাটিয়ে ওঠেন, এটিও কিন্তু আপনার মানে ভাবাদর্শ বা ব্যবস্থার নির্বিশেষে সকল দেশের রাজনীতিবিদ এবং বিশেষ করে জনমুখী জনপ্রিয় রাজনীতিবিদদের জন্য এইটা একটা আদর্শ স্থানীয়, যে একটা বিশেষ মতাদর্শের হয়েও অনেকটা বাস্তববাদী বলেই তিনি তার দেশকে রক্ষা করতে পেরেছেন, বিপ্লবকে রক্ষা করতে পেরেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। এবং আমি মনে করি যে ধরুন আপনার যে শ্রেণী এক নায়কত্ব বা পার্টির এক নায়কত্বের ভিত্তিতে যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, এটি ঐতিহাসিকভাবেই এই পর্যায়টা আসলে পার হয়ে গেছে। এটি আর সেইভাবে হবে না। কিন্তু কিউবার বিপ্লব নষ্ট হবে না। কিউবার বিপ্লব খাপ খাওয়াবে পরিবর্তিত বিশ্বের সঙ্গে এবং তার নিজস্ব জাতীয় ধারাতেই সে টিকে থাকবে, পূর্ব ইউরোপের মতো ভেঙে পড়বে না, এটা আমার বিশ্বাস। তো আমরা এমনিতে দেখেছি, আপনি যেমন এর আগে আপনি যেমন বলছিলেন যে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে রেখেছে এবং চাপ সৃষ্টি করেছে যাতে পুঁজিবাদের সঙ্গে আপোষ করে। যেমন আমরা অন্য সমাজতান্ত্রিক দেশগুলোতে, যেমন আপনি বলছিলেন যে চীন বা ভিয়েতনাম, তারা সেই কাজটা করেছে। কিউবা যখন করছিল না ক্যাস্ট্রোর নেতৃত্বে, তখন অনেকেই তার একগুঁয়েমের সমালোচনাও করেছেন যে তার জনগণের জন্য হয়তো এটা নেতিবাচক হবে, দেশটাকে একটা বদ্ধ পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তিনি সেই অবস্থাতেই রয়ে গেছেন। এই বিষয়টিকে আপনি কেমন করে দেখবেন? আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমরা যে সমস্ত লিটারেচার পেতাম, তাতে কিন্তু আমরা এরকমও দেখেছি যে কিউবার পার্টির মধ্যেও কিছু লোক ছিল যারা আপনার গর্বাচভের সমর্থক ছিল পার্টির মধ্যে। পরবর্তী সময়ে আমি দেখেছি কমিউনিস্ট লিটারেচারগুলোতে যে তারা পার্টির বৈঠকেও সেই সব আলোচনা করেছিল, কিন্তু অনেক ধীরস্থিরভাবে
ক্যাস্ট্রো বলেছিলেন যে এই পথটা সঠিক না। তিনি সোভিয়েত ইউনিয়নের গর্বাচোভের ওই গ্লাসনাস্ত পেরেস্ত্রয়িকা এবং যেভাবে সংস্কার করে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তার সমাজতান্ত্রিক ধারায় থাকতে পারল না, সেইটির বাইরে থেকেই কিউবা বিপ্লব রক্ষা করার জন্য ক্যাস্ট্রো চেষ্টা করে গেছেন বলে আমরা দেখেছি। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি।